পার্ট সি এর অন্য অঙ্কগুলো হয়ে যাওয়া উচিত। 24 হলো 25, 25-এরও একই ব্যাপার, ওয়াই বাই এক্স কে বিধ করতে হবে। আচ্ছা 25-এর 2 সবার বইতে আছে? 25-এর 2 কি আছে? লিখে নেন। 25-এর 2 এক্স ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই cos xy plus sin xy dx equals to 0। এই অঙ্কগুলোকে আমরা কিভাবে করতে পারি? এটা অবজার্ভ করতে পারছি যে জায়গাটা কি লিখতে পারি? আগের দিন ডিসকাস হচ্ছিল dxy, মনে পড়ছে? তাহলে এটা এরকম লিখতে পারি x cos xy dxy। Is it okay? আর এইটাকে ওই পাশে নিয়ে চলে গেলাম। তো এবার আমরা কি করতে পারি বল? তাহলে তাদেরকে এক জায়গায় আনবো, সমস্ত এক্স ওয়াই যেগুলো রয়েছে সেগুলোকে একদিকে করার চেষ্টা করবো, আর সমস্ত এক্স যত রয়েছে সেগুলোকে আরেকদিকে করার চেষ্টা করবো। এইটা নিয়ে কারো ডাউট নেই তো? আগের দিন তো ডিসকাস করছিলাম, ভিডিও দেখতে বলেছি। তাহলে এটা আমরা কি লিখতে পারছি? cos xy dxy বাই sin xy, একেবারে লিখতে পারি cot xy dxy, আর ওই দিকে কি হচ্ছে মাইনাস dx বাই x। ওকে, এবার হবে cot এর ইন্টিগ্রেশন কি হয়? log sin xy, এটা log x প্লাস log c। তো সাজিয়ে গুছিয়ে শেষ করব, ঠিক আছে? 25-এর 2 গেল। ওকে, তুই জাস্ট হিন্টসটা লিখে রেখে দে, বাদ বাকি বাড়িতে করবি। তো এবার বল যে 26, 27, 28 এগুলো তো পার্ট সি এর প্রথম দিকের অঙ্কের মতোই নাকি, না আলাদা কিছু? একই অঙ্ক তো? তার মানে কি ইন্টিগ্রেশন করার পর একটা কনস্ট্যান্ট আসবে, শুধু আমরা ওখানে কি করবো? এক্স আর ওয়াই এর মান বসিয়ে সি এর মান বের করবো, তাই তো? সি এর মান বের করে আবার সি এর মান বসিয়ে দেবো, এই হলো ব্যাপার। আচ্ছা পার্ট ডি তে এবার ঢোকা যাবে। পার্ট ডি এর প্রথম যে তিনটে অঙ্ক, এইটা যদি একটু ভালো করে খেয়াল করিস, অতি সংক্ষিপ্ত 23-এর মতো। অতি সংক্ষিপ্ত 23 কেন বললাম? যারা আগের দিন অবজার্ভ করিসনি ভালো করে আরেকবার একটু অবজার্ভ কর। আমি পার্ট ডি এর 1 নম্বর অঙ্কটাকেই দেখাচ্ছি। সিম্পল গুণ করে দে, গুণ করলে কত হচ্ছে বল? 5x dy হচ্ছে, তারপরে y dy মাইনাস 2dy ইকুয়ালস টু মাইনাস 5y dx মাইনাস না প্লাস 3dx। ইজ ইট ওকে? হ্যাঁ, কি ডিসকাশনটা ছিল? দেখ, y কে y সাপেক্ষে ইন্টিগ্রেট করতে পারি আমরা, কনস্ট্যান্টকেও পারবো, এখানে x কে x এর সাপেক্ষে পারবো, কনস্ট্যান্ট কে x এর সাপেক্ষে পারবো। প্রবলেম কোথায়? x কে y এর সাপেক্ষে করা আর y কে x এর সাপেক্ষে করা। এগুলোকে কি করি আমরা? এই দুটোকে একদিকে নিয়ে চলে আসবো। 5x dy আর এটা যদি এইদিকে আসে প্লাস হবে, তাহলে x dy প্লাস কি হয়ে যাচ্ছে y dx। এটাই কি লিখতে পারি? 5 c of xy। ব্যাস, এবার সব ইন্টিগ্রেট একসাথে হয়ে যাবে। এবার হবে ওকে, এটা পাই চলে এসেছে। ক্লিয়ার? ফিক্স করলে করে না একটু দেখ, 1 2 3 হলো এই টাইপের জিনিস। সাইডে লিখে রাখতে পারিস, হয়তো অতি সংক্ষিপ্ত 23-এর টাইপ। এই ধরনের জিনিস 2 মার্কসে আসে, এগুলো কখনো 4 মার্কসে দেবে, কিন্তু আসার চান্স থাকে। ওখানে বললাম যে ওখানে স্টারিং করে দে আর লিখে রাখ যে
সংযুক্ত 23। ঠিক আছে, আচ্ছা এইবার দেখ পার্ট দিয়ে যে 4 থেকে 11 আছে এইটার একটা ধরন আছে। আচ্ছা এই পর্যন্ত হয়েছে, আমি তাহলে বলি ওকে। তো পার্ট দিয়ে 4 থেকে 11-এর মধ্যে একটা ধরন আছে, আগে ধরনটাকে অবজার্ভ করা যায়। সবাই ভালো করে আগে ধরনটাকে অবজার্ভ কর, ভালো করে খেয়াল কর যে লবে এবং হরে একটা কমন ফ্যাক্টর আছে, মানে একটা কমন উৎপাদক টাইপের আছে যেটা যোগ বিয়োগ আকারে থাকবে। লবে আর হরে দুই জায়গাতেই সেম জিনিস আছে, অথবা এটাও হতে পারে যে ইকুয়াল চিহ্নের দুই দিকে, মানে লেফট হ্যান্ড সাইডে আর রাইট হ্যান্ড সাইডে দুই দিকেও একটা সেম জিনিস আছে। দেখ ভালো করে খেয়াল কর, পার্ট দিয়ে 4 নম্বর অঙ্ক, লবে দেখ এক্স প্লাস ওয়াই আছে, হরেও এক্স প্লাস ওয়াই। বল 5-এ এরকম কি আছে? এক্স প্লাস ওয়াই আছে। 6-তে এক্স মাইনাস ওয়াই, কারেক্ট। 2টা যদি কমন নিই তাহলে এক্স মাইনাস ওয়াই, তাই তো? বেশ। 7-এ এক্স মাইনাস ওয়াই। 8-এ, 9-এ মৃত্যুঞ্জয়, 9-এ মৃত্যুঞ্জয় 9-এ কি আছে আমার একটা কমন জিনিস? 2, হ্যাঁ 2y প্লাস এক্স, ঠিক। যে আমরা যদি 2 কমন নিয়ে নিই তাহলে 2y প্লাস এক্স হচ্ছে, ঠিক। 10-এ এক্স প্লাস ওয়াই। 11-তে 3x মাইনাস 2y। আলটিমেটলি 4 থেকে 11 পর্যন্ত অঙ্কের টাইম একই। সন্দেহ আছে কারো? তো বল এবার কোন অঙ্কটা দেখে নিতে চাস, কোনটা হবে? হ্যাঁ কোনটা করবো, সবচেয়ে বড়টা না সবচেয়ে ছোটটা? সবচেয়ে বড়টাই হবে, তো সব ডিসকাস হয়ে যাবে নাকি? 11 নম্বরটা কি আছে? 6x মাইনাস 4y প্লাস 3 dx ইকুয়ালস টু আছে না মাইনাস আছে? ঠিক আছে, আচ্ছা ওটা আমাদের ইকুয়ালস টু করতে হবে, ওটাকে আমরা একেবারে ডান দিকে নিয়ে গেলাম 11 নম্বর অঙ্ক। তাহলে কি হবে? 3x মাইনাস 2y প্লাস 1 ইন্টু dy। ওকে, আমি একেবারে ওটাকে রাইট সাইডে নিয়ে গিয়ে লিখি। ওকে, এবার যেই এই ধরনের হয়ে যাবে অঙ্কটা, এবার কি করতে হবে বলতো? আগে এটাকে ওই ভগ্নাংশ আকারে সাজিয়ে নিতে হবে, মানে dy বাই dx ফর্ম। তাহলে আমরা কি লিখবো? এখান থেকে কত কমন যাচ্ছে? 2, 3x মাইনাস 2y প্লাস 3 বাই 3x মাইনাস 2y প্লাস 1। যেটুকু জায়গায় কমন যাচ্ছে সেম সেটুকু জায়গাতে আমরা সেম জিনিস রাখবো। ইকুয়ালস টু কত হবে? dy বাই dx। দেখ লেখা যাচ্ছে এইটুকু। বল দেখি আবার যাই। এইবার যাই, হ্যাঁ আরেকটা যাই না বলছে এবি হাসি পাচ্ছে। এবার ঠিক আছে, বল এটা এখানে 2 কমন গেলে এটা হচ্ছে 3x মাইনাস 2y প্লাস 3। দেখ পুরোটা থেকে কমন নিবি, যেটুকু পার্ট সেম মনে হচ্ছে সেটুকু থেকেই কমন নিবি। এখান থেকে কমন নিলে এটা পাচ্ছি, এখানে নিচে 3x মাইনাস 2y আছে, ওই কারণে ওইটুকুতেই কমন নিবি। এটা dy বাই dx করে। এবার কি করব? যেটা সেম পার্ট আছে লবে আর হরে সেইটাকেই জেড করব। এই অঙ্কের মূল ফান্ডাই একই, ওই ধরেই করতে হবে। কোনটাকে ধরবে? সেইটা হলো সেম পার্ট আছে লবে হরে। ঠিক আছে, তাহলে কাকে জেড করব? 3x মাইনাস 2y ইকুয়ালস টু জেড। বল কার সাপেক্ষে ডেরিভেটিভ করব? x এর সাপেক্ষে, কারণ এখানে dy dx আছে। তাহলে কি হবে? 3 মাইনাস dy বাই dx ইকুয়ালস টু বাই dx। ঠিক আছে, তাহলে বল dy dx এর মান কত? একেবারে লিখবো?
আশা করি কোনো অসুবিধা হওয়ার কারণ নেই। আমার সাথে সাথে করছিস তো সবাই? কোনটা ক্লাস হয়? এটা কোনো ডাউট আছে কি? তাহলে বল কি লিখতে পারছি? ডিভাই ডিএক্স এর ভ্যালু কি লিখতে পাচ্ছি? এটা তাহলে এটাকে লেফট সাইডে লিখছি, হাফ ডিজেড ডিএক্স মাইনাস 3, এটাকে লেফট সাইডে লিখলাম আর এটা রাইট সাইডে লিখছি। আর উপরেরটা কত হচ্ছে? 2 প্লাস 3 বাই 3 শুধু z প্লাস 1, তাই তো? ওকে, আচ্ছা মাইনাস 2 দিয়ে গুণ করে দিই। সিম্পল ক্যালকুলেশন করে, এবার সিম্পল ক্যালকুলেশন গুণ করে দিলে কত হচ্ছে? মাইনাস 4z মাইনাস 6, তাই তো? বাই z প্লাস 1। তাহলে dz বাই dx এর ভ্যালু কত হচ্ছে দেখো? মাইনাস 4z মাইনাস 6 বাই z প্লাস 1 প্লাস 3, কত হচ্ছে এটা? প্লাস 3z প্লাস 3 বাই z প্লাস 1 কত হচ্ছে? মাইনাস z মাইনাস 3, তাই তো? মাইনাস z মাইনাস 3 বাই z প্লাস 1, এটা হচ্ছে নাকি? দেখ মাইনাস z মাইনাস 3 বাই z প্লাস 1। এবার কি করব নিজেরা বল? জেডটাকে একদিকে নিয়ে আসবো, তাহলে কত হচ্ছে? ক্রসিং করে দেবো, তাই তো? z প্লাস 1 বাই z প্লাস 3, এটার সাথে dz আর মাইনাসটাকে ওই দিকে রেখে দিলাম dx। এবার বোথ সাইড ইন্টিগ্রাল। এনি ডাউট? এই পর্যন্ত এনি ডাউট? ওকে, আর ইন্টিগ্রেশনটা কিভাবে করব? তাই তো? যখনই পাওয়ারটা সেম হয়ে যায় তখনই কি লগটাকে হরের মতো করে সাজাবো, লগটাকে হরের মতো করে সাজাবো। তাহলে কি লিখবো? z প্লাস 3 মাইনাস 2 বাই z প্লাস 3 dz ইকুয়ালস টু মাইনাস x প্লাস c। ইজ ইট? তাহলে একটা হয়ে যাবে দেখ এটা বাই এটা, আরেকটা হয়ে যাবে হলো এটা z প্লাস 3 মাইনাস x প্লাস c। তাহলে কত হচ্ছে? z প্লাস 3 ইকুয়ালস টু মাইনাস x প্লাস c। তো এবার যদি আমরা z এর ভ্যালুটা বসিয়ে দিই তাহলে কি দাঁড়াচ্ছে? 3x মাইনাস 2y প্লাস 3 মাইনাস x প্লাস c, এরকম ব্যাপারটা এসে যাচ্ছে। x গুলো নিজেদের মধ্যে যোগবিয়োগ হচ্ছে, যা যা যোগবিয়োগ হবে করে নিবি যে মাইনাস x 4x হয়ে যাবে। আর কি x আর y ভ্যালু দেওয়া আছে, বসিয়ে দিয়ে কনস্ট্যান্ট করা যাবে, তারপর কনস্ট্যান্টের ভ্যালুটা বসিয়ে এই হলো কাজ। ওকে, অঙ্কগুলো তাহলে হবে পার্ট দিয়ে। পার্ট দিয়ে অঙ্কগুলো হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার হবে পার্ট ই। পার্ট ই প্রথমে বল, প্রথম যে দুটো অঙ্ক আছে সেই দুটো জায়গায় ডিসকাস করবি, তারপরে অন্য জায়গায় যাচ্ছি। আগে বলতে f ড্যাশ x আছে, দেখ প্রথম দুটো অঙ্কে f ড্যাশ x কে আমরা আর কি লিখতে পারি?
বল ডি আর ওয়াই দিয়ে কি লিখতে পারি ডিওয়াই বাই ডিএক্স। তো অঙ্কটা কি আছে f dash x equal to x e to the power x, ultimately এইটা equals to x e to the power x, is it okay? তো এবার কি করতে হবে নিশ্চয়ই বুঝতে পারছিস, এনি ডাউট? তো এবার ইন্টিগ্রেট করার পরে আচ্ছা এইটা কিভাবে ইন্টিগ্রেট করব, ইউভি আংশিক সমাকলন করার পরে একটা কনস্ট্যান্ট বেরোবে, ওখানে একটা জিনিস আছে f0 equal to 1, তার ভ্যালু কোনটা? f0 equal to 1 মানে x এর ভ্যালু কি আর y এর ভ্যালু কি? গুড, x এর ভ্যালু 0, y এর ভ্যালু 1। যেহেতু ফাংশনটা fx ফরম্যাটে আছে তাই ভেতরে কোনটা আছে দেখি, ভেতরে x আছে, তাহলে ভেতরের ভ্যালুটা হলো x, আর ওই পাশে এটা আছে সেটা হলো অন্য ভ্যারিয়েবলের y। যদি ফাংশনটা এই fy ফরম্যাটে থাকতো তাহলে এই জিনিসটা কি হয়ে যেত, উল্টে যেত, y এর ভ্যালু হয়ে যেত তখন ভেতরেরটা, আর ওইটা হয়ে যেত অন্য ভ্যারিয়েবলের ভ্যালু। ক্লিয়ার? তাহলে আর কিছুই নেই, ইন্টিগ্রেশন করার পর x আর y এর মান বসালে c এর মান বেরিয়ে যাবে। তো একই জিনিস আছে দেখ 2 নম্বর অঙ্কে, ওকে? আচ্ছা এবার 3 থেকে যে জিনিসগুলো, প্রথমত 3 থেকে দেখ মোটামুটি 6 পর্যন্ত একটা জিনিস কমন, বারবার বলছে নতি বা প্রবণতা, নতি বা প্রবণতা কাকে বলে রে নতি বা প্রবণতা? হ্যাঁ কাকে বলে? tan x, tan x তো হ্যাঁ পার্শিয়ালি ঠিক। নতি বা প্রবণতা কার থাকে আগে সেটা বল। হ্যাঁ স্লো মানে কার থাকে বলতে কি বলতে চাইছি, কোন জ্যামিতিক চিত্রের থাকে? সরল রেখা। নতি বা প্রবণতা কার থাকে? থাকে হলো সরল রেখা। বৃত্তের কখনো নতি হয়? বৃত্তের কার নতি হতে পারে? ভাবে একটা বৃত্ত গেছে, এখান থেকে যদি বৃত্তের একটা স্পর্শক যায়, স্পর্শক মানে কি একটা কি সরল রেখা, তো মানে একটা রেখাকে সরল রেখা, এই সরল রেখাটার নতি থাকা সম্ভব, কিন্তু বৃত্তের কখনো নতি বা প্রবণতা হয়। এই জিনিসটাকে আমি ক্লিয়ার। তো নতি বা প্রবণতাকে আমরা ক্লাস 11-এ লিখতাম এরকম এম দিয়ে, তো কিছুটা ঠিকই বলার চেষ্টা করছিল, এটা হলো অ্যাঙ্গেল হিসাবে আমরা লিখি ট্যান থিটা, যে অ্যাঙ্গেলটা হয় এই চক্রের সাথে ট্যান ইনভার্স y বাই x কমন বিষয়। প্রবণতা বা নতির মানটা হয় ট্যান থিটা লিখতে পারি, যে যেখানে থিটাটা কি, এই সরল রেখাটা x অক্ষের সঙ্গে যে কোণটা করছে, থিটাটা কি, যে সরল রেখাটা x অক্ষের সঙ্গে যে কোণটা করে সেটা হলো থিটা, তার উপরে ট্যান অ্যাপ্লাই করি আমরা, তাহলে প্রবণতা বা নতি পাই। তো ক্যালকুলাসের হিসাবে আমরা কিভাবে পেতে পারি প্রবণতা? y ইকুয়ালস টু, ওটা তো সরল রেখার সমীকরণ হয়ে গেল, আমি শুধু এমটাকে বোঝার চেষ্টা করছি। এমটা পেতে পারি একটাই ভাবে পেতে পারি। এবার আমরা জানতে চাইছি এখানে যে ক্যালকুলাসের হিসাবে আমরা প্রবণতা বা নতি কিভাবে পেতে পারি। এটা মনে আছে এই যে y2 - y1 বাই x2 - x1 লিখতাম, মনে পড়ে এটা? এই মৃত্যুঞ্জয়ের এত কি কথা রে, কথা বল কি বলছিস তুই মাঝে মাঝে অ্যান্সার দিচ্ছিস, ওটা কাকে দিচ্ছিস? বল যে এইটা লিখতে পারি, তো যখন এটা কখন লিখতে পারি, যদি দুটো বিন্দু জানা থাকে,
তাহলে সরল লেখার প্রবণতা বা নতি কি হয়? y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 মনে পড়ছে? তো এখান থেকে অ্যাকচুয়ালি আমি এইগুলো আনতে কেন চাইছি? হ্যাঁ হ্যাঁ সেটা তো হবে। এটা আমার আনার রিজনটা কি? এই যে উপরে কি হচ্ছে বলতো? কোটির পরিবর্তন হচ্ছে। কি হচ্ছে? কোটির পরিবর্তন হচ্ছে। আর নিচে কি হচ্ছে? ভুজের পরিবর্তন হচ্ছে। কোটির পরিবর্তনটা আমরা কিভাবে লিখতে পারি ক্যালকুলাসের ভাষায়? dy আর নিচে dx। তাহলে অ্যাকচুয়ালি প্রবণতাকে যেমন এভাবে লিখি, এভাবে বের করি, এভাবেও করি, আবার এভাবেও করতে পারি। কোনো জায়গায় ত্রিকোণমিতির সাহায্য নিচ্ছি, কোনো জায়গায় স্থানাঙ্ক জ্যামিতি, কোনো জায়গায় ক্যালকুলাস। এবার যেখানে যেভাবে ওয়ার্ক সেখানে সেভাবে কাজ করবে। বোঝা গেল কথাটা? ক্লিয়ার হয়েছে? এইটা হলো আমাদের প্রবণতা বা নতি। এইবার দেখ এই অঙ্কগুলো কি করা আছে। এখানে বলছে দেখ 3 নম্বর অঙ্কটাকে আমি চুজ করলাম। বলছে 3,-4 বিন্দুগামী কোনো বক্রের x, y বিন্দুতে স্পর্শকের প্রবণতা -x/y। তাহলে স্পর্শকের প্রবণতা বা নতি আমরা কি জানলাম, আর ওরা কি দিয়েছে? তাহলে এইটা ইকুয়ালস টু কি লিখতে পারি? এবার সলভ করা যাবে? এনি ডাউট? করলে কত হচ্ছে? ইন্টিগ্রেট করে দিন। প্লাস সি না, আমরা কি যে শিখলাম দেখি এখানে ভালো করে খেয়াল করো। প্রথম কবের অঙ্ক কলেজকে বুঝতে পারি। স্পর্শকের বা যে কোনো সরল রেখার গতি বা প্রবণতা আমরা লিখতে পারি একমাত্র dy/dx। কারণ এখানে শুধু y এর পরিবর্তন বাই x এর পরিবর্তন হচ্ছে, y এর দুবার পরিবর্তনকে বোঝাচ্ছে। বোঝা গেল বলো? তাই dy/dx এ লিখতে পারি স্পর্শকের প্রবণতা বা গতি। তাহলে এইটা যদি হয় এরকম হচ্ছে, এরকম হচ্ছে। এইবার দেখ কি লিখতে পাচ্ছি যে x² + y² = 2c লেখা যাচ্ছে। আচ্ছা এবার বলতো কি দিয়েছে? 3,-4 বিন্দুগামী, ওখান থেকে কি আমরা c এর মান পাবো? তাহলে x এর মান কত বসাবো? y এর মান। তাহলে আলটিমেটলি c এর মান কত হচ্ছে? দেখো 25/2। এবার এই c টা কোথায় বসাবো? আবার এখানে বসিয়ে দেবো। আলটিমেটলি কিন্তু c এর মান খোঁজা আমাদের কাজ নয়। বারবার এক কথা রিপিট করছি, কিন্তু c এর মান খোঁজা কিন্তু আমাদের কাজ নয়। c এর মান খোঁজার পরে ওখানে বসাবি, নাহলে কিন্তু এখানে 1 মার্কস ডিডাক্ট করবে। ফাইনালি সমীকরণটা লেখাটা আমাদের মূল কাজ। তাহলে কি পাচ্ছি? x² + y² = 25 পাচ্ছি। বলটা কার সমীকরণ? বৃত্তের সমীকরণ। তাহলে এইটা কার স্পর্শক ছিল? বৃত্তেরই কোনো একটা বিন্দুতে স্পর্শক ছিল। বুঝা যাচ্ছে? তো আমাকে বল একই কনসেপ্টে 4, 5, 6 এগুলো হবে? একই বিষয়ই আছে, মানে কনসেপ্ট একই লাগবে, হয়তো আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেশন করতে হবে। আর তার পাশাপাশি কোনোটাতে হয়তো পার্ট সি অ্যাপ্লাই করতে হতে পারে, কোনোটাতে পার্ট ডি অ্যাপ্লাই করতে হতে পারে। যেমন ধর 5-এর 1 নম্বর যে অঙ্কটা আছে, 5-এর 1 নম্বর অঙ্কে বলতো কোনটা অ্যাপ্লাই করতে হবে? পার্ট ডি অ্যাপ্লাই করতে হবে না? এমাত্র শিখলি, অবজার্ভ করছিস সবাই? পার্ট ডি 5-এর 1 নম্বর অঙ্কে, কারণ দেখ উপরে 3y + 2x আছে আর নিচে 2 কমন নিলে 3y + 2x হচ্ছে। 5-এর 2-তে কি অ্যাপ্লাই করতে হবে? পার্ট সি। কারেক্ট। তো এরকম ভাবে সবগুলো গেছে। 6-এর অঙ্কটা আমরা কি লিখতে পারি বলতো? নিজেরা সাজিয়ে বল। স্পর্শকের নতি ওই বিন্দুতে কোটির অনন্যকের সমান। কি লিখবো? বল বল। dy/dx = 1/y। ক্রসিং করে ইন্টিগ্রেট করা যাবে। তারপরে আবার সেই একই কাজ, ভ্যালু বসানো। বেশ, আচ্ছা ঠিক আছে। 8 নম্বর পর্যন্ত এরকম ভাবে হবে। 9 থেকে অ্যাকচুয়ালি
এটা বলতে পারি আমরা যে ক্যালকুলাসের অ্যাপ্লিকেশন এখানে চারদিকে থাকবে। মানে রীতিমতো ফিজিক্সের, কেমিস্ট্রি, ইকোনমিক্স, ইচ অ্যান্ড এভরি হোয়ার এমন কোনো জায়গা নেই যেখানে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের অ্যাপ্লিকেশন নেই। প্রবলেম হচ্ছে তো? এমন কোনো জায়গা নেই যেখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যাপ্লিকেশন হতে পারে। তাই রীতিমতো রিসার্চ ফিল্ড, যে কোনো রিসার্চ ওয়ার্কে ডিফারেন্সিয়াল ইকুয়েশন লাগবেই লাগবে। এমনকি যে কোনো সার্ভে ওয়ার্ক, ইকোনমিক্যাল সার্ভে বা ইন্ডিয়ার বিভিন্ন যত সার্ভে হয়, ইন্ডিয়া কেন পুরো ওয়ার্ল্ড জুড়ে, ঠিক আছে, এর বাইরেও প্র্যাকটিক্যালি প্রচুর বিভিন্ন ক্ষেত্রে লাগবে। তো বিষয়গুলোতে একটু ওয়ান বাই ওয়ান আসা যাক। প্রথমত জিনিসটা শুরুই করা যাক ফিজিক্সের অ্যাপ্লিকেশন দিয়ে। ফিজিক্সের মেকানিক্সের এই ধরনের অ্যাপ্লিকেশন অলরেডি হয়তো পড়েছিস বা এখনো করছিস। তো বেসিক কয়েকটা কথা আগে বলে নিই। যদি কোনো একটা কণা হোক বা বস্তু হোক, যেটাই হোক, তার যদি সরণ t সময়ে x সরণ হয়, সরণ মানে বোঝাই যাচ্ছে যেটা দূরত্ব যাচ্ছে ধরতে পারি একটা নর্মাল হিসাবে, তাহলে x যদি সরণ হয় তাহলে তার ভেলোসিটি বা গতিবেগ আমরা কি লিখতে পারি? x বাই t লিখতে পারি নর্মাল একটা অ্যালজেব্রিক প্রসেসে। ক্যালকুলাসের হিসেবে কি লিখতে পারি? dx বাই dt লিখতে পারি। x যে ফাংশনটা থাকবে, সেই x ফাংশনটাকে যদি সময়ের সাপেক্ষে আমরা একবার ডেরিভেটিভ করে দিই, কি বলছি, x ফাংশনটাকে যদি সময়ের সাপেক্ষে একবার ডেরিভেটিভ করে দিই, তাহলে আমরা কি পাবো? ভেলোসিটি বা গতিবেগ। আচ্ছা, আর ত্বরণ আরেকবার ডেরিভেটিভ করলে পাবো, এটাকে আমরা এটা লিখতে পারি, অথবা dv বাই dt লিখতে পারি, অথবা আর কি লিখতে পারি, অথবা আর কি বল, d ইন্টু প্রপারলি বল, d ইন্টু dx বাই dt নয়, d ইন্টু dv বাই কি dx, d ইন্টু dv বাই dx লেখা যায়। এই যে এটাকে কি এরকম লেখা যায়, তো একটু সাজিয়ে নিলেই হবে। এটা মানে কি v, তো এটা মানে যদি v হয় তাহলে v ইন্টু dv dx, ক্লিয়ার? তাহলে গতিবেগ হলো dx বাই dt, আর ত্বরণকে আমরা এটা লিখতে পারি, যখন আমাদের সরণ আর সময় দিয়ে কাজ হবে এটা লিখবো, যখন আমাদের বেগ আর সময় দিয়ে কাজ হবে এটা লিখবো, ভালো করে শুনবি কথাগুলো। আর যখন বেগ আর সরণ দিয়ে দরকার পড়বে তখন এটা লিখবো। তাহলে যখন যেটা দরকার তখন সেই অনুযায়ী কাজ করবে। বোঝা যাচ্ছে কথাগুলো? বেশ, আচ্ছা, এটা তো গেল ত্বরণ। এইবার ধর কোনো একটা অঙ্কে বলে দিল ত্বরণের মান x স্কয়ার, তাহলে কি লিখতে পারি? v dv dx ইকুয়াল টু কি x স্কয়ার লিখতে পারবো? বলে দিল ত্বরণের মান x স্কয়ার, কোন একটা অঙ্কে বলে দিল, এটা লিখতে পারবো। এবার এটাকে ইন্টিগ্রেট করতে পারবো, এরকম ভাবে লিখে করতে পারবো। করলে তাহলে আবার ইন্টিগ্রেট করলে কি চলে আসবে? v স্কয়ার বাই 2, এখানে ইন্টিগ্রেশন হয়ে যাবে, মানে আলটিমেটলি এটা গতিবেগের ফাংশন পেয়ে যাবো না আমরা। তাহলে যেমন ডেরিভেটিভ করলে কি হচ্ছে, সরণ থেকে বেগ, বেগ থেকে ত্বরণে যাচ্ছি, তাহলে উল্টো কাজ করলে কি হচ্ছে, ত্বরণ থেকে বেগ, বেগ থেকে আবার সরণে চলে আসবো, মানে যদি ইন্টিগ্রেট করতে থাকি। বোঝা যাচ্ছে লজিক? আচ্ছা, এর মাঝখানে আরেকটা বিষয়, যেখানে একটা কনস্ট্যান্ট চলে আসছে, ইন্টিগ্রেট করলে একটা কনস্ট্যান্ট চলে আসছে। যদি কোনো একটা কন্ডিশন দেওয়া থাকে x এর ভ্যালু, v এর ভ্যালু, বসিয়ে দিলে কনস্ট্যান্টের মান বের করতে পারবো। আচ্ছা, এবার দেখ আরেকটা পয়েন্ট বলছি, ত্বরণ ইকুয়াল টু x স্কয়ার বলেছি, যদি বলে মন্দন ইকুয়াল টু x স্কয়ার, লিখি লিখো মাইনাস v dv dx ইকুয়াল টু x স্কয়ার। একদম বেসিক ফিজিক্স, আর কিছু নেই। ওকে, তো যাই হোক, 9 নাম্বার অঙ্কটা একটু দেখা যায় কি বলছে। বলছে যে একটি মোটর চালিত নৌকা সরল রেখায় চলছে, মোটরটি যখন বন্ধ করা হয় তখন তার বেগ v ছিল। ঠিক আছে, এটা মোটর চালিত নৌকা সরল রেখায় চলছে, মোটরটি যখন বন্ধ করা হয় তখন বেগ v ছিল। অঙ্কটা দেখ, পার্ট E9।
একটা নৌকা চলছে চলছে বেশ ভালো কথা, চলতে চলতে এই এ পয়েন্টে এসে ওর মোটরটাকে বন্ধ করে দাও, ভালো করে শোন কথা, 9 নাম্বার অঙ্কটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। চলছে ঠিক যেইভাবে এ পয়েন্টে এলো, ওখান থেকে কি করা হলো, মোটরটাকে বন্ধ করে দেওয়া। সেই সময় ওর বেগ কত ছিল, ক্যাপিটাল ভি। আচ্ছা দেখ, একটা গাড়ি চলছে, গাড়ি যদি ব্রেক কষে দেওয়া হয়, ব্রেক কষার সঙ্গে সঙ্গে গাড়ি স্টপ হয়, উল্টে কি বলবো, এমন ব্রেক করবে। তো ব্যাপারটা কি হয় যে কিছুটা সময় নিয়ে নেয়, কয়েকটা সেকেন্ড টাইম নিয়ে নিতে হয়, যে আস্তে আস্তে কিছুটা এখানে যদি ব্রেক কষা হয় ওই জায়গাটা কি স্টপ, এটা কথার কথা বলছি। তাহলে এই মোটরটা যে চলছিল, মানে একটা নৌকা যাচ্ছে, এইখানটায় ওর ব্রেকটা কষা হচ্ছে, মোটরটা বন্ধ করা হয়েছে, মানে ব্রেক কষা হচ্ছে। তাহলে কি হোক, কিছুটা এগিয়ে যাওয়ার পরে গিয়ে স্টপ হবে, তাহলে বি পয়েন্ট থেকে স্টপ হয় বলতে পারি। তাহলে বি পয়েন্ট থেকে যদি স্টপ হয়, তাহলে আলটিমেটলি কি ওর এখানে যা ভেলোসিটি ছিল, আস্তে আস্তে কি ভেলোসিটি কি হচ্ছে, কমছে। কারণ প্র্যাকটিক্যালি কি ত্বরণে যাচ্ছে না বন্ধনে যাচ্ছে, বন্ধনে যাচ্ছে। আচ্ছা, আমরা এরকম ভাবতে পারি যে বি পয়েন্ট থেকে ওর ভেলোসিটি কি হতে পারে, তাহলে জিরোই হবে। এইটুকু একদম বেসিক নলেজ থেকে আমরা বলতে পারি, কমন সেন্স। তো থাক, এরপরে দেখ কি দিচ্ছ। পরবর্তী সময়ে এর মন্দন গতিবেগের সমান হলে, পরবর্তী সময়ের মধ্যে কার পরবর্তী সময়, ব্রেকটা ভি হওয়ার পরবর্তী সময়, মানে ঠিক এই জায়গাটার কথা বলতে চাইছেন। এই জায়গায় কি বলছেন, যে তার মন্দনটা গতিবেগের সমান। মানে আমরা দেখ, আমরা চাইলে এটা লিখতে পারি, অথবা চাইলে এটাও লিখতে পারি, অথবা ডি স্কয়ার এক্স দিয়েও লিখতে পারি কিনা, মন্দন তো এটা গতিবেগের সমান, তাই বলেছে। বি কেয়ারফুল, এখানে কিন্তু স্মল ভি অ্যাপ্লাই করা হয়েছে, আর এখানে কি ক্যাপিটাল ভি ওরা বলে দিয়েছে, তো ভ্যালু ক্যাপিটাল ভি না বলে দিয়ে এরকম বলতে পারতো যে 5 কিলোমিটার পার ঘন্টা বলতে, যেটা একটা ভ্যালু আকারে গিভেন থাকবে, সেটা কি একটা কনস্ট্যান্ট। আর স্মল ভিটা কি একটা কনস্ট্যান্ট না চলরাশি, চলরাশি। এই পার্থক্যটা হতে আছে। তাহলে আমরা চাইলে এটাও লিখে অঙ্ক করতে পারি, এটা লিখে অঙ্ক করতে পারি, এবার কোনটা আমাদের দরকার সেটা বুঝতে হবে, অঙ্ক করে বা ফিল করতে হবে। এই পর্যন্ত ওকে। এবার কি বলছে দেখ, মোটরটি বন্ধ করার টি সময়ের পরে এর গতিবেগ ও অতিক্রান্ত পথের দূরত্ব চাইছে, টি সময়ের পরে। তাহলে ব্যাপারটার সঙ্গে কি রিলেট হলো, টাইম রিলেট হলো নাকি অন্য কিছু? তাহলে বল স্বাভাবিকভাবে এটা অ্যাপ্লাই করবো না, এটা অ্যাপ্লাই করবো, এইটাও। তাহলে নিচেরটা যদি অ্যাপ্লাই করি, মাইনাস ডিভিডি টি ইকুয়াল টু ভি, তাহলে কি লিখবো বল, ইন্টিগ্রেট করবো, কি করবো বল, মাইনাস ডিভি বাই স্মল ভি ইকুয়ালস টু কি, দেখি কত হবে, লগ ভি। আচ্ছা, মাইনাস থেকে ওই দিকে রাখতে পারি, তাহলে লগ ভি ইকুয়ালস টু মাইনাস টি প্লাস সি। এইটুকু নিয়ে কারো কোনো ডাউট আছে কি? এইবার মূল কোশ্চেন মার্ক কোথায়, সি। সি কি করে বের করবে, তার জন্য কি দিয়েছে, গতিবেগের মান দিয়েছে ক্যাপিটাল ভি। কেসটা হলো ক্যাপিটাল ভিটা কোন সময়ে ক্যাপিটাল ভি, দেখ স্মল ভি থেকে ক্যাপিটাল ভি বসাতে পারো, টাইমের জায়গায় কি বসো, হয়তো বলেন টাইমের জায়গায় কি বসাবো, দেখি কে বলতে, টি জিরো, মানে টি এর মান জিরো না টি জিরো, কি বলতে, লিমিট বসালে এখানে বসাতে, আমি লিমিট ছাড়াই কথা বলছি আপাতত, মানে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেট আমরা অলরেডি করে ফেলেছি। এখন প্রশ্নটা হচ্ছে আমরা এই ভি এর জায়গায় কি বসাবো, টি এর জায়গায় কি বসাবো, যাতে সি এর মানকে বেরোবে। স্মল ভি এর জায়গায় বোঝা যাচ্ছে যে ক্যাপিটাল ভি বসাবো, স্মল টি এর জায়গায় কি বসাবো সেটা খুঁজে পাচ্ছি।
আচ্ছা যাই হোক, শোন একটা কথা আমি বলি। নৌকা হোক, মানুষ হোক, যা কিছু যানবাহন হোক, যা কিছু কণা হোক, পুরো বিশ্ব ঘুরে আসুক একবার, পুরো একবার ব্রহ্মাণ্ড ঘুরে আসুক, যেখান থেকে তুই যা কিছু ঘুরে আসুক, তুই দেখবি যে অঙ্কটা কোথা থেকে শুরু হচ্ছে। অঙ্কটা যেখান থেকে শুরু হবে সেটাই তুই তোর মূল বিন্দু ধরবি। কি বললাম কথাটা? এই নৌকাটা আগে কত দূর থেকে কোথা থেকে এসছে তা আমাদের জানার কোনো দরকার নেই। আমরা কি দেখবো, আমাদের অঙ্ক কোথা থেকে শুরু হচ্ছে, কোথা থেকে শুরু হচ্ছে, এই পয়েন্ট থেকে শুরু হচ্ছে। এটাকে আমরা কি ধরবো বললাম? মূল বিন্দু, মানে স্টার্টিং পয়েন্ট। মূল বিন্দুতে সব কিছু কি হয়? জিরো হয়। যেগুলো ওরা দিয়ে দেবে সেইটুকুর মানটা ওইটাই থাকবে, আর বাকি জিনিস কি ধরবি? জিরো। মানে আমরা ধরবো যে এই জায়গাটায় টাইম ছিল কি জিরো। আগে ও 10,000 বছর ধরে চলুক নৌকা, আমাদের কিছু যাতায়াতের কোনো ব্যাপার নেই, যত খুশি দূরত্ব অতিক্রম করবে। আমরা ধরবো যে এই জায়গাটায় যেখানে অঙ্ক স্টার্ট হচ্ছে সেইটাকে আমরা স্টার্টিং পয়েন্ট হিসেবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে কি এরকম করেছিস? আমি পর আমি ছবিটা এঁকে এটা পর। ওকে, হয়েছে সবার? তো এখন কি লিখবি? ঘড়ি শুরুতেও লিখে নিতে পারি, এটা শুরুতেও লিখে নিতে পারি, অথবা এখানে লিখবো ঘড়ি ক্যাপিটাল এ বিন্দুতে মোটরটি বন্ধ করা হয়, যেখানে তার বেগ ছিল ক্যাপিটাল ভি। এবং সময় t equals to 0, small t equals to 0। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? মানটা বসিয়ে log ক্যাপিটাল ভি তো -0 প্লাস সি, তাহলে সি এর মান কি হলো? log ক্যাপিটাল ভি। এটাকে 1 নম্বর দিয়ে রেখেছিস, লিখে দে 1 নম্বর সমীকরণে সি এর মান বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে সি এর মান বসিয়ে পাই, কি পাই? log small v equals to -t plus log v। ওকে, এইটাকে যদি বাঁ দিকে নিয়ে আসি তাহলে দেখো log small v by capital V equals to -t লিখতে পারি। তাহলে small v by capital V কি হবে? e to the power -t লেখা যায়। তাহলে বেগ কত দাঁড়াচ্ছে? v e to the power -t না, v e to the power -t। দেখ এবারে আমাকে বল, আমি 1 by 1 যে লজিক গুলো ডিসকাশন করলাম সেই কনসেপ্ট গুলো ব্যাপারটা স্বচ্ছ হয়ে যাবে। যাদের মেকানিক্স সম্পর্কিত ধারণা খুব স্বচ্ছ তার কাছে এই জিনিসটা কোনো ম্যাটারই নেই, এটা খুবই সিম্পল লাগাবে। আর যদি মনে হয় কিছু অস্বচ্ছ ছিল এতদিন,
আজকেই স্বচ্ছ করে নেওয়ার সময়, পুরো ক্লিয়ার আইডিয়া। ঠিক আছে, তো স্মল ভি ইকুয়ালস টু ক্যাপিটাল ভি টু দি পাওয়ার মাইনাস টি হচ্ছে। তো এটা আমরা কি পেলাম? গতিবেগ পেলাম। আর কি চেয়েছে দেখতো? অতিক্রান্ত দূরত্ব। বল আমরা কি করব? স্মল থেকে কি লিখতে পারি? বল কি ডি বাই ডিএক্স, ডিএক্স বাই ডিটি। আমরা এটা একটা অ্যান্সার পেয়ে গেছি, আমরা এটা থেকেই করছি। স্মল ভি থেকে কি লিখতে পারি? ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু ক্যাপিটাল ভি মাইনাস ই টু দি পাওয়ার টি। ওকে, তো এবার কি করবো বল? ক্রস মাল্টিপ্লাই, আবার ইন্টিগ্রেট হবে, মানে dx ইকুয়ালস টু v টু দি পাওয়ার মাইনাস t dt। ইজ ইট? বোথ সাইড কে আবার ইন্টিগ্রেট। এই v টা কি কনস্ট্যান্ট না ভ্যারিয়েবল? কনস্ট্যান্ট। ক্যাপিটাল v এটা বাইরে থাকছে, তাহলে কত হচ্ছে? x v মাইনাস আছে না, এবার মাইনাস t প্লাস একটা নিউ কনস্ট্যান্ট k লিখলাম। অলরেডি এখানে c অ্যাপ্লাই হয়ে গেছে, তো নিউ কনস্ট্যান্ট প্লাস k। তো আমাকে এবার আবার বল যে t এর মান আর x এর মান কি বসালে k এর মানটা পাবো? k এর মান x এর মান কি বসাবো? আবার একই লজিক লাগে। বল t এর মান কি? 0 আর x এর মান কি? 0ই বসাবো। আমি কি বলছি? আমাদের এখানে স্টার্টিং হিসাবে দেখছি আমরা, আমাদের অঙ্ক স্টার্ট হয়েছে এখান থেকে। মানে ওরা জানতে চাইছে কি বলতো, এখানে যদি মোটরটা স্টপ হয় ঠিক টি সময় গেলে, মানে ভাবে এইটুকু টাইম গেল টি সময়, এই টি সময় এই জায়গাটায় ওদের ব্রেকটা কত জানতে চাইছে, আর এই জায়গাটায় কতটা দূরত্ব গেল সেটা জানতে চাইছে। তাহলে এখানে জিরো দূরত্বের হিসাবেই মানে ওরা তো এই টাইমের রেসপেক্টে ওইটা চাইছে। আমি এখানে বসে আছি, তুই আমার থেকে কতটা দূরে বসে আছিস, তাহলে আমার রেসপেক্টে তোকে যাচাই হবে, নিশ্চয়ই নিয়োগ করে এটার সাথে যাচাই হবে। ব্যাপারটাই আর কিছু। ঠিক আছে, তাহলে এইটার সাপেক্ষে সব কিছু আমাদের আলোচনা হবে। এইটার সাপেক্ষে হলে এই জায়গায় কি দূরত্ব তো কিছু নেই, x তুই আর কি ডিসকাশন হবে? ক্যাপিটাল এ বিন্দুতে x 0 কি ও 0 বসিয়ে দে। তাহলে কি এর মান কত? v v পাচ্ছি না, তাহলে কি এর মান বসিয়ে দিবি, দেখ অ্যান্সার চলে আসা উচিত। কি এর মান বসিয়ে দিয়ে দেখ অ্যান্সার চলে আসা উচিত। দেখুন অ্যান্সারটা, হ্যাঁ বুঝলে? এখানে x এর মান 0 বসছে না, না 1 পাই না, এটা অ্যারো দিতে দিয়েছি, অ্যারো x এর মান 0 বসছে আর কি এর মান। তো আমি তুলনামূলক মেয়ের অঙ্কটা একটু ডিসকাস করে দিলাম যাতে পয়েন্টগুলো সহজ লাগে। তো হয়েছে এটা? কি বলছে? হয়েছে? বেশ, তাহলে আমাকে বল 10 নম্বর অঙ্কটা কি বলছে? সরল রেখায় গতিশীল একটি কণা মূল বিন্দু থেকে আরম্ভ, মূল বিন্দু বলেই দিয়েছি, নাহলে কিন্তু অনেকটাই শেষ হয়ে যাবে। মূল বিন্দু থেকে আরম্ভ করে যদি টি সেকেন্ড সময়ে তার বেগ 10t হয়, তাহলে কি লিখবো? dx by dt equals to 10t লেখা যাবে। এখান থেকে দূরত্ব বের করা যাবে ইন্টিগ্রেট করে, হবে ইন্টিগ্রেট করে। তারপরে ওখানে কনস্ট্যান্টের মানটা কিভাবে বের করবো? মূল বিন্দু দিয়েছে, তাহলে কি x এর মান 0, t এর মানও 0, কনস্ট্যান্ট বেরিয়ে যাবে। কনস্ট্যান্ট বেরিয়ে গেলে আলটিমেটলি এটা x এর একটা ফাংশন হয়ে যাবে, এরকম টাইপের দেখতে হবে। এবার কি চাইছে দেখতো? 4 সেকেন্ড সময় বের করা যাবে, এর জায়গায় 4 বসিয়ে দিন। তো এইভাবেই 11, 12, 13, 14 সব এরকম টাইপেরই যাবে। এবার গতিবেগ দিয়ে দিয়েছে নাকি ত্বরণ দিয়ে দিয়েছে তোকে দেখতে হবে, তারপরে ইন্টিগ্রেট করতে হবে। হলো একদম 15 পর্যন্ত। আচ্ছা, এবার 16 আর 17,
16 আর 17কে স্টার মেরে রাখ। আর এবার দেখ 16 নাম্বার অঙ্কটাকে বলতে পারি এটা বায়ো ম্যাথামেটিক্সের পার্ট, জীবাণু নিয়েও একদম রীতিমতো একদম প্র্যাকটিক্যালি এখন সেই রকমই কাজ চলছে, প্র্যাকটিক্যালি কাজ চলছে। করোনা বা এখানে তো বিভৎস কাজ চলছে, রিসার্চ ফিল্ডে হিউজ কাজ হচ্ছে, ঠিক আছে। তো এই 16 আর 17 এটা আমি বলবো 17 তার রেডিও অ্যাক্টিভিটি, কেমিস্ট্রিতে অলরেডি পড়েছিস, এটা কি ক্লাস 11 না 12 এখন মনে নেই জানা এখন কোন কোন জায়গায় সিলেবাসে রেডিও অ্যাক্টিভিটি ওইটা ওখানে আছে, দেখবি তেজস্ক্রিয় পদার্থের ওই যে বিকিরণ হবে ওইটা অর্ধায়ু আছে তো, হ্যাঁ দেখবি 0.693/λ এইসব আছে, বুঝেছে? তো এই তেজস্ক্রিয়তার কথা বলছি, শোন এবার যেটা বলছি যে ওখানেও অ্যাকচুয়ালি তোদের ইন্টিগ্রেশন করতে হবে। যদি ওই চ্যাপ্টার কারো হয়ে গিয়ে থাকে এই অঙ্কটা খুবই সহজ না, এই যে 17 নম্বর অঙ্ক। আর যদি কারো নাও হয় আমি বলবো যে প্রথমে একটু উদাহরণটা দেখবি, 16 আর 17 দুটোই উদাহরণে আছে, একটু উদাহরণ দেখ, আশা করি এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে। তো অ্যাকচুয়ালি টাইপ অফ কনসেপ্টে দেখে বোঝার চেষ্টা কর, আর যদি অসুবিধা হয় আমি পরের দিন ডিসকাস করবো, চেষ্টা কর 16। আমার একটা লাস্ট একটা ছোট ডিসকাশন আছে, সেটা হলো 18 থেকে 21। হ্যাঁ 18 থেকে 21 এই চলছে তো, 18 থেকে 21 এই ডিসকাশনটা হলো ইকোনমিক্সের। ইকোনমিক্সকে কারো পড়ার ইচ্ছে আছে? ইকোনমিক্স খুবই একটা ভাইটাল সাবজেক্ট, খুবই রিয়েল লাইফের সাথে যুক্ত একটা জিনিস। আচ্ছা একটু এক্সারসাইজের একটু পিছিয়ে পেছনে উদাহরণের ওখানে উদাহরণ 11 কি উদাহরণ 12 পরে দেখতে হেডিং আছে প্রান্তিক ব্যয় এবং প্রান্তিক আয়, দেখতে পাচ্ছিস হেডিংটা? প্রান্তিক ব্যয় এবং প্রান্তিক আয় দেখা যাচ্ছে? ব্যাপারটা কি একটু আমি বই থেকে সংজ্ঞাটা প্রথমে পড়ি। কি বলছে দেখো, উৎপাদিত এককের কোনো এক পর্যায়ে যখন মোট উৎপাদন ব্যয় দেওয়া থাকে তখন বাড়তি এক একক উৎপাদনের জন্য যে অতিরিক্ত ব্যয় হয় তাকে অর্থনীতিতে প্রান্তিক ব্যয় বলে। বোঝা গেল? হ্যাঁ বোঝা গেল? আমি অত বুঝতে পারি, আমি তো অর্থনীতি স্টুডেন্ট, তো আমি একদম সহজ নিয়মে বলছি, এত কিছু জটিলতার দরকার নেই। সহজ ব্যাপারটা কি বলছি, ভাব এক্স খানা বস্তু আছে, এই এক্স খানা বস্তু কিনতে তোর সি টাকা লাগবে। শোন ভালো, এক্স খানা বস্তু আছে, এক্স খানা বস্তু কিনতে তোর সি টাকা লাগবে, সি ফর কস্ট মানে খরচ। তাহলে একখানা বস্তু কিনতে কত টাকা লাগবে? সবার দাম সেম থাকে তাহলে নিশ্চয়ই সি বাই এক্স হবে, সবার দাম যদি সেম থাকে বা একই ধরনের বস্তু হয় তাহলে বলতে পারি যে একটা বস্তু কিনতে সি বাই এক্স দাম লাগবে। এখন আমাকে বল যে ডিএক্স খানা বস্তু যদি থাকে আর ডিসি খানা দাম যদি হয় তাহলে কি হবে একখানা বস্তু কিনতে? ডিসি বাই ডিএক্স। অ্যাকচুয়ালি এইটাকেই বলছে মার্জিনাল কস্ট বা প্রান্তিক ব্যয়। অত কিছু ইকোনমিক্স বোঝার দরকার নেই, ফোন এখন বন্ধ রাখ। যে প্রান্তিক ব্যয় বলতে আমরা কি বুঝবো, যে একটা ভাব কস্ট ফাংশন আছে, এটা একটা ভাব কস্ট ফাংশন আছে মানে সি অফ এক্স, যেমন এফ এক্স হতো না, এটা কি কস্ট ফাংশন মানে কস্টের ফাংশন, কষ্ট যে হয় তার একটা ফাংশন কি। হ্যাঁ এবার ওই কস্ট ফাংশনকে যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করিস তাহলে কি হয় যে প্রান্তিক কষ্ট কতটা হচ্ছে, মানে তোর এক সময় কতটুকু কষ্ট হচ্ছে বা 10 ঘন্টা ধরে কষ্ট হচ্ছে, ঠিক আছে? এইবার প্রতি 1 সেকেন্ডে কতটুকু কষ্ট হচ্ছে,
ঠিক আছে, তাহলে সেই কষ্টটা আমরা বের করার চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে কি ডিসি বাই ডিএক্স বলতে কিচ্ছু বুঝবো না, সিম্পল বুঝবো যে একক, এককে কি পাচ্ছি, প্রান্তিক ব্যয় বা মার্জিনাল। ক্লিয়ার? আচ্ছা, এর ব্যয়ের উল্টো জিনিসটা কি আয় বলতে পারি? সবকিছু তো সবসময় কষ্টই হবে তার তো কোনো মানে নেই, আনন্দও তো হবে। এবার আয় হচ্ছে, লাভ হচ্ছে। ঠিক আছে, তাহলে কি এবার ধর এক্স খানা বস্তু এবার তুই নিজে বেচছিস, বেচার ফলে তোর লাভ হলো কি ডি আর, আর দিয়ে বোঝানো হয় অ্যাকচুয়ালি ইংলিশে রেভিনিউ, রেভিনিউ মানে লাভ, ওই কারণে ডি আর দিচ্ছি। তাহলে ডিএক্স খানা বস্তু বেচে ডি আর লাভ যদি হয়, তাহলে একখানা বস্তু বেচে কি লাভ হবে? ডি আর বাই ডিএক্স। তাহলে লাভেরও একটা ফাংশন থাকা সম্ভব, তাহলে তাকেও যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারবো। বোঝা যাচ্ছে? সেটি হলো ডি আর বাই ডিএক্স। ঠিক আছে, এবার দেখ আরেকটা ছোট জিনিস আছে ওখানে, হ্যাঁ, সেটা হলো আর ইকুয়ালস টু px। এই দেখ খুবই ভালো ভাব, এই এক্সটা হলো চাহিদার পরিমাণ। চাহিদার পরিমাণ বলতে তোর এখানে কতজন আছিস? কত? 1 2 3 4 5 10 11 জন। হ্যাঁ, আমি নেই, আমি তো এইদিকে আছি। 11 জন আছিস তো 11 জন আছিস। ধর 11 জনের কাছে আমি ধর এই পেনটা বেচতে চাই, তবে 11 জনের কাছে আমি এই পেনটা বেচবো বলে ঠিক করি। এবার কি হতে পারে, তোদের যাদের চাহিদা থাকবে বা এই পেনটা দরকার পড়বে, এই পেনটা একটা নেই, এই পেনটা 20 খানা আছে আমাদের। এবার এই পেনটা আমাদের একটা নেই, আমি নিলাম কেন? এই পেনটা আমাদের 20 খানা আছে, আমি পেনটা এমনি পেয়েছি। ধর তোদের 11 জন এখানে বসে আছে, সেটা 11 জনের কাছে কি পেনের চাহিদা দরকার হতে পারে? সবার নিশ্চিতভাবে একই চাহিদা হবে না। 11 জনের কাছে কি হতে পারে? হয়তো 5 জনের কাছে চাহিদা আছে পেনটা কেনা, অথবা আর কি হতে পারে কারোর কাছে কোনো চাহিদা নেই। তাহলে তোদের কারো কাছেই যদি এইটা পেনার কেনার কোনো চাহিদা না থাকে, মানে কি ডিমান্ড না থাকে, তাহলে আমি এটা মার্কেটে বেচতে পারবো? তোদের কাছে বেচতে পারবো? একই না, বেচতে পারবো না। নর্মাল কনসেপ্ট তাই বলে। হ্যাঁ, একটা অ্যাবনর্মাল কনসেপ্ট আছে, সেটা যদি তোদেরকে আমি ম্যানিপুলেট করি, যদি কোনোভাবে এটা ম্যানিপুলেট করি, যে মাথাকে একদম ব্রেন ওয়াশ করে দিই, তাহলে বেচতে পারবো। সেইটা মার্কেটিং স্ট্র্যাটেজির মধ্যে পড়ে, সেটা অন্য জিনিস। সেই নিয়ে এটা তো সবই একসাথে যুক্ত হয়েছে। যাই হোক, মার্কেটিং স্ট্র্যাটেজির মধ্যে রয়েছে, সেই দিকে ঢুকছি না। এইটা ধর 11 জনের মধ্যে আমি 5 জনের কাছে বেচতে পারবো, সেটা কি 5 জনের কাছে ডিমান্ড আছে বলে বেচতে পারবো? সেই ডিমান্ডটাকে বলা হচ্ছে চাহিদার পরিমাণ, সেইটা হলো ধর এক্স। এবার ধর পেনটা আমি কিনেছি 6 টাকায়, আমি তোদের কাছে বেচলাম 10 টাকায়, লাভ কত হলো একজনের থেকে? একদম পাতি হিসাব বলছে। তাহলে যদি 5 জনের কাছে বেচতে পারি, তাহলে সিম্পলি কি গুণ, তাহলে একজনের থেকে যদি প্রফিট কি পরিমাণ হয়, তাহলে একজনের থেকে প্রফিট কি হবে? 3x। তাহলে টোটাল রেভিনিউ কি? আর এটা হলো রেভিনিউ। এইবার যদি এইটাকে আমরা ডেরিভেটিভ করি ডিআর বাই ডিএক্স, তাহলে কি এটাও ডেরিভেটিভ হবে? তাহলে কি পি কে রেখে এক্স এর ডেরিভেটিভ প্লাস এক্স কে রেখে এর ডেরিভেটিভ। এখন কারো মনে হতে পারে প্রফিট তো কনস্ট্যান্ট, প্রফিটে কেন ডেরিভেটিভ করছে? কেন করছে? সব পেয়েছে একইভাবে বের করবে। আমি এখানে যদি 4 টাকা লাভে পেয়েছি, এটা তো হতে পারে আমি ওখানে ভাব অন্য একটা গাড়ি ছিল, আমি তার কাছে 104 টাকা লাভে বেঁচে দিই। তো ব্যাপারটা এইটাই হলো বিষয়। তো ওই কারণে প্রফিটও ভ্যারিয়েবল, প্রফিট কখনো ফিক্সড না, প্রফিটটা হলো ভ্যারিয়েবল। তবে সেইটাও তাহলে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ। বোঝা গেছে কনসেপ্টটা? এইটার উপর বেশ কোনো অঙ্ক রয়েছে, ধরুন দেখবি, আমি একটা অঙ্ক জাস্ট কাজ করে নিচ্ছি, তারপরে শুনি। সেটা হলো দেখ 18 নম্বর অঙ্ক। দেখ কি বলছি, আজকের মতো এখানেই শেষ করবো।
18 নম্বর অঙ্কটা দেখ কি বলছে, কোন সামগ্রীর প্রান্তিক ব্যয়টা দিয়ে দিয়েছে। প্রান্তিক ব্যয় দিয়েছে মানে এই যে এত কিছু করলি এর মধ্যে কোনটা দিতে বলো? গুড। কি দিয়েছে? ডিসি বাই ডিএক্স দিয়েছে না? খেয়াল কর, এই খেয়াল করে ডিসি বাই ডিএক্স দিয়েছে তো। প্রান্তিক ব্যয় দিয়েছে, দেখ বলে দিয়েছে কত, ডিসি বাই ডিএক্স ইকুয়াল টু কত বলেছে? 24x মাইনাস 3x স্কয়ার। ঠিক আছে, এবার কি চেয়েছে দেখ, যদি স্থির ব্যয় 40 টাকা হয় তবে মোট ব্যয় এবং গড় ব্যয় অপেক্ষক নির্ণয় করতে বলেছে। আচ্ছা, স্থির ব্যয়তে পরে আসছি, আগে বল এইটাকে কি নরমাল ইন্টিগ্রেট করতে পারবো? পারবো। কি করবো? সিম্পলি এটা গুণ করে দেবো, তাহলে ডিসি সামথিং ইনটু ডিএক্স, ইজ ইট? একই না? তারপরে কি হচ্ছে, বোথ সাইড ইন্টিগ্রেট করে দেবো। ইন্টিগ্রেট করে দিলে এখানে কি সি পেয়ে যাবো, আর এখানে ইন্টিগ্রেট করে যা যা পাবো প্লাস একটা কি কনস্ট্যান্ট আসবে তো নাকি? একই না? প্লাস একটা কনস্ট্যান্ট আসবে। এবার এই কনস্ট্যান্টের মানটা বের করার জন্য ওরা থেকে একটা কথা বলে দিয়েছে। কি বলেছে? স্থির ব্যয় কত? 40 টাকা। স্থির ব্যয় মানে কি, তুই কিছুই করছিস না, এমনি এমনি কষ্ট হচ্ছে। মানেটা কি, এমন অনেক পরিস্থিতি আসে, সে বিজনেসে হতে পারে বা যে কোনো ফিল্ডে হতে পারে, তোর কোনো প্রোডাক্টের উৎপাদন নেই কিন্তু অযথা কারণে খরচ হচ্ছে। খরচ তো বিভিন্ন কারণে হতে পারে, ঠিক আছে? তো এইবার যদি এই যে স্থির ব্যয় কথাটা অর্থ হলো এইটা, এই এক্স দিয়ে আমরা অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইছি বলতো? উৎপাদিত দ্রব্য বা উৎপাদিত বস্তু, মানে প্রোডাক্ট। মানে প্রোডাক্ট কি তৈরি হচ্ছে বা প্রোডাক্ট কি সেল হচ্ছে। কারণ প্রোডাক্ট তৈরিও হচ্ছে না, সেল হচ্ছে না, কিছুই হচ্ছে না, তাহলে এক্স এর মান কত? 0। কিন্তু তবুও খরচ হচ্ছে। খরচ কত দিয়েছে? 40। তার স্থির ব্যয় 40 বলতে কি বোঝাচ্ছে? কিছু প্রোডাক্ট সেল হোক বা না হোক, বা তৈরি হোক বা না হোক, অ্যাকচুয়ালি খরচ একটা আছে, সেটা কি? 40 টাকা। তাহলে অ্যাকচুয়ালি এখানে এটা বলতে চাইছি যে এক্স এর মান 0 হলে সি এর মান কত? 40। তাহলে এই যে এখানে এক্স এর মান আর সি এর মান বসিয়ে দেওয়া যাবে, তো ওখান থেকে কি কে এর মান পাবো আমরা? হ্যাঁ কি না? এক্স এর মান আর সি এর মান বসিয়ে দিলে কে এর মান পাবো। তাহলে কে এর মানটা আলটিমেটলি এখানে বসিয়ে দিতে পারবো। কে এর মানটা এখানে বসিয়ে দেওয়ার পরে এই যে পুরো ফাংশনটা পেলাম, এই ফাংশনটাই হলো তোর প্রথমটা মোট ব্যয় অপেক্ষক ফাংশন। ভালো করে শুনি, কে এর মানটা বসানোর পরে এই যে ফাংশনটা পেলাম, এটা কি? মেন ফাংশন বা মোট ব্যয় অপেক্ষক ফাংশন, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা কি চেয়েছে? গড় ব্যয় অপেক্ষক। একদম একদম নর্মাল সেন্সে চলে যাচ্ছি। আবার দেখ, এক্স খানা প্রোডাক্ট পেয়েছে, সি কস্ট হলো, তাহলে একটা প্রোডাক্ট বেচতে কত হবে? সি বাই এক্স। তাহলে মোট ব্যয় অপেক্ষক পেয়ে গেছিস সি, তাহলে সি কে কি করবো? এক্স দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে এক্স দিয়ে যা যা পেয়েছি সেটা থাকবে ডিভাইডেড বাই এক্স, নর্মাল ভাগ করে দেবো। বোঝা গেল কি? একই না? কোনো ডাউট আছে? বল। এটা এই দেখ, এক্স খানা বস্তু বেচে যদি সি পরিমাণ খরচ হয়, একখানা বস্তু বেচলে কত খরচ হয়? আমরা গড় বলতে কি বুঝি? 10 জনের বয়সের যোগফল যা, তাকে যদি কি দিয়ে ভাগ করি? 10 দিয়ে ভাগ করি। ব্যাপারটা ধরো এক্স খানা বস্তু খরচের যোগফল যা, তাকে যদি সেই বস্তুর সংখ্যা দিয়ে ভাগ করে দিই, আলটিমেটলি কি একজনের পাচ্ছি, মানে কি গড় পাচ্ছি, ঠিক আছে? তাহলে এই দেখ, সি ফাংশনটা অলরেডি পেয়ে গেছি। এবার ওটা কি আমরা কি ছোটবেলা থেকে মানের হিসাবে জানি, এটাকে আমরা কি হিসাবে এবার জানবো? ফাংশনের হিসাবে। তা সি ফাংশনটা পেয়ে গেছিস, এই সি ফাংশনটাকে যদি এক্স দিয়ে ভাগ করে দিস, তাহলে এবার কি ফাংশন পাবো? এটাই হলো তোর গড় ব্যয়। বোঝা গেছে পুরো? এটা উদাহরণও আছে, একটা উদাহরণও দেখবি। আচ্ছা, এই দেখ, এই অঙ্কটা যেমন আমি ব্যয় দিয়ে করলাম, এরকম একই জিনিস কি দিয়ে হতে পারে? আবার আয় দিয়ে হতে পারে। ঠিক পরবর্তী অঙ্কগুলো সেগুলো ওকে, একই জিনিস, শুধু ডিসি ডিএক্স এর জায়গায় কি লিখবো? টি আর ডিএক্স নেবেন, ঠিক আছে? তো আজকের মতো এখানেই ছুটি।